আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, মহাকালের এক অমুক নিয়ম হলো ক্ষমতার পালাবদল। ইতিহাসের পাতা একটু ভালো করে উল্টালে আমরা প্রতিনিয়ত কিন্তু দেখি প্রবল প্রতাপশালী বিশাল বিশাল সাম্রাজ্য কিভাবে আসলে চোখের পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আবার কখনো কখনো ছাইভস্যের ভেতর থেকে ফিনিক্স পাখির মতো নতুন করে ডানা মেলার অবিশ্বাস্য স্বপ্ন কিন্তু দেখে কেউ কেউ। এটা অস্বীকার করার কোনো কিছু নেই। বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটও ঠিক এমনই এক রোমাঞ্চকর, কিছুটা ধোঁয়াশাপূর্ণ এবং বলা চলে চরম এক প্রকার মনস্তাত্ত্বিক টানাপূরণের ভেতর দিয়ে বর্তমান সময়ে যাচ্ছে। দর্শক, আজকের এই নিবৃত আয়োজনে আমরা আসলে কোনো প্রকার চূড়ান্ত রায় দেব না, কোনো উপসংহারও টানব না, বরং সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ, বাতাসে ভেসে বেড়ানো গোয়েন্দা প্রতিবেদন এবং ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া কিছু অদ্ভুত বৈপরীত্য নিয়ে নির্মোহ একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। একটু গভীরভাবে তলিয়ে দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন রাজনীতির এই যে দাবা খেলা চলছে, এই দাবা খেলায় প্রতিটি চালের পেছনে কতটা আসলে সুদূর প্রসারী হিসাব নিকাশ লুকিয়ে রয়েছে। দর্শক, দেখুন, গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে কান পাতলে কিন্তু একটি অদ্ভুত গুঞ্জন বেশ চাউর হয়েছে। চারিদিকে আলোচনা হচ্ছে সদ্য ক্ষমতাচ্যুত, বিপর্যস্ত এবং এক প্রকার কুণ্ঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ নাকি পুনরায় ঘুরে দাঁড়ানোর এক নীরব প্রস্তুতি নিচ্ছে। একটি বহুল পঠিত জাতীয় দৈনিকের গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে খবর চাউর হয়েছে দলটি বর্তমানে দেশে অবস্থানরত মাত্র 5 জন নেতার কাঁধে ভর করে তাদের যে পুনরুত্থান, সেই পুনরুত্থানের একটি জটিল ছক করছে। এই 5 নেতার তালিকাটি শুনলে রাজনীতির সমীকরণ নিয়ে আপনার মনেও, আমি মনে করি, গভীর কৌতূহল অবশ্যই জাগবে। সুপ্রিয় দর্শক, তালিকায় আছেন সদ্য কারামুক্ত সাবের হোসেন চৌধুরী, রয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রয়েছেন নারায়ণগঞ্জের মাটি কামড়ে থাকা সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি এবং সবচেয়ে বিস্ময়কর যে নাম, সেই নামটি হচ্ছে আব্দুল লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর নামটা শুনে অনেকেই হয়তো থমকে গেছেন, তাই না? একসময় যিনি নিজ দলের শীর্ষ নেত্রীর চরম চক্ষুশূল হয়ে মন্ত্রিত্ব হারিয়েছিলেন, শুধু তাই নয়, ধর্মীয় এক স্পর্শকাতর মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত হয়ে কারাবরণ পর্যন্ত করেছিলেন, আজ এই ঘুর ক্রান্তি লগ্নে সেই পরিত্যক্ত নেতার নামটিও উঠে আসছে দলের সম্ভাব্য কাণ্ডারি হিসাবে। দর্শক, ইতিহাসের কি নির্মম পরিহাস, তাই না? দেখুন, রাজনীতিতে আসলেই কেউ চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু নয়। টিকে থাকা কেবল স্বার্থ আর প্রয়োজনের সমীকরণ, এই রাজনীতি। আজ যখন দলের বাঘাবাগান নেতারা আত্মগোপনে রয়েছেন, তখন এই 5 জনকে ঘিরে নাকি আবর্তিত হচ্ছে আওয়ামী লীগের সকল প্রকার কৌশল। এই নেতাদের ঘিরে রাষ্ট্রের নজরদারি কতটা তীব্র ও নিচ্ছিদ্র তা কেবল সেলিনা হায়াৎ আইভির যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের দিকে তাকালেই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যায়। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কে আসছেন, কে যাচ্ছেন, কার সাথে কি কথা হচ্ছে, সবকিছুই কিন্তু কড়া পর্যবেক্ষণের মধ্য দিয়ে রয়েছে। তাহলে কি বাকি 4 জনের ক্ষেত্রেও বিষয়টা একই? পরাজিত বা কোণঠাসা প্রতিপক্ষের উপর এই মাত্রায় নজরদারি আসলে উপমহাদেশীয় রাজনীতিতে, আমার দৃষ্টিতে, খুব একটা নতুন কিছু নয়। ইতিহাসে ঘাটলে আমরা দেখি নবাব সিরাজউদ্দৌলার মর্মান্তিক পতনের পর তার অনুগতদের উপর রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের যে গুপ্তচরেরা ছিল, সেই গুপ্তচরেরা ঠিক এভাবেই কিন্তু ছায়ার মতো লেগে থাকতো। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, সত্যি কি এই 5 নেতার নেতৃত্বে আওয়ামী লীগ এই মুহূর্তে, এই সময়ে কোনো বড় ধরনের রাজনৈতিক শোডাউন বা তাদের ফিরে আসা কিংবা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষমতা রাখে? দেখুন সুপ্রিয় দর্শক, শোনা যাচ্ছে দলের শীর্ষ নেত্রী এখনো ভার্চুয়াল মাধ্যমে কর্মীদের সাথে ব্যাপক যোগাযোগ রাখছেন, তাদের উজ্জীবিত করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে একটা নীরব অদৃশ্য
সাংগঠনিক যোগাযোগ এখনো কিন্তু টিকে আছে। ঠিক এই জায়গাটিতে এসে বর্তমান সরকারের কিছু দ্বিমুখী আচরণ আমাদেরকে কিন্তু গভীরভাবে বেশ চিন্তিত করে তুলেছে। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। একদিকে সরকারের শীর্ষ পর্যায় থেকে বিশেষ করে প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা রয়েছেন, সেই তথ্য উপদেষ্টা বারবার অত্যন্ত জোরালো কণ্ঠে কিন্তু দাবি করছেন আওয়ামী লীগের কোনো ধরনের সাংগঠনিক শক্তি বর্তমান সময়ে অবশিষ্ট নেই। দলটি নাকি কার্যত বিলীন হয়ে গেছে এবং তাদের কোনো নৈতিক সাহসও নেই বর্তমান সময়ে রাজনৈতিকভাবে মাঠে নামার। কিন্তু সুপ্রিয় দর্শক, মুদ্রার অন্য পিঠটা একবার খেয়াল করুন। একটি দলের যদি অস্তিত্বই না থাকে, তারা যদি এতটাই শক্তিহীন ও মৃতপ্রায় হয়, তবে তাদের ঠেকাতে কেন খোদ রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনী বা বিজিবির মতো সুশৃঙ্খল রাষ্ট্রীয় বাহিনীকে মাঠে নামাতে হলো? এই যে কথায় আর কাজে এক অদ্ভুত হাস্যকর বৈপরীত্য, এটি মানুষের মনে সবসময় এক ধরনের আস্থার সংকট কিন্তু তৈরি করে। আপনি যখন চিৎকার করে বলছেন প্রতিপক্ষ মৃত নিশ্চিহ্ন, তখন সেই মৃত প্রতিপক্ষের কাল্পনিক জুজু ঠেকাতে এত বিশাল আয়োজন কেন করতে হবে? এই চরম দ্বিচারিতা প্রমাণ করে সরকার মুখে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে নিজেদের, ভেতরে ভেতরে তারা কিন্তু ঠিক ততটাই শঙ্কিত এবং ভীত। সুপ্রিয় দর্শক, এবার আসা যাক সরকারের সেই আলোচিত উপদেষ্টার কথায়, যিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে খুবই স্পষ্ট তবে বেশ আক্রমণাত্মক কিছু বার্তা দিয়েছেন। তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তাদের বিচার প্রকৃতপক্ষে কোন প্রক্রিয়ায় হবে সেসব নির্ধারণ করবে আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ বলটি তিনি অত্যন্ত সুকৌশলে বিচার বিভাগের কোর্টে কিন্তু ঠেলে দিয়েছেন। বাধ্যত এটি একটি আইনি প্রক্রিয়া মনে হলেও তার কথার সুর ও শারীরিক ভাষা অন্য কিছুর ইঙ্গিত দেয় এখানে। এই মন্তব্যগুলো করতে গিয়ে তিনি তার নিজস্ব যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই রাজনৈতিক প্রজ্ঞার চেয়ে ব্যক্তিগত আক্রোশকেই কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা সেই প্রশ্ন ওঠা আমি মনে করি মোটেও কিন্তু অমূলক নয় এখানে। দর্শক, একজন অরাজনৈতিক ব্যক্তি যখন সরকারের মুখপাত্রের মতো আচরণ করেন এবং হরহামেশাই এমন সব মন্তব্য করেন যা খোদ ক্ষমতাসীন দলের বহুদলীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের মূল আদর্শের সাথেই সাংঘর্ষিক, তখন কিন্তু তা পুরো সরকার ব্যবস্থার জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় বলে আমার মনে হচ্ছে। এই অস্বস্তিটা শুধু দেশের ভৌগোলিক সীমানার ভেতরেই কিন্তু সীমাবদ্ধ নেই। এই তো কদিন আগের ঘটনা, প্রতিবেশী রাষ্ট্র ভারতের মতো একটি দেশের বিমানবন্দরে আমাদের এই উপদেশটাকে, অর্থাৎ তথ্য উপদেশটাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হলো। দর্শক, একটি দেশের প্রধানমন্ত্রীর উপদেশটাকে এভাবে আটকে রাখা চারটিখানি কথা নয়। এর পেছনে কারণ কি ছিল? দর্শক, কারণ তিনি একসময় একটি ভিডিও বার্তায় প্রতিবেশী রাষ্ট্রটিকে অত্যন্ত অবমাননাকর ভাবে শব্দ ব্যবহার করে অনেকটা পাড়ার বখাটেদের মতো ভাষায় আক্রমণ করেছিলেন। এবং দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে শব্দচয়ন একটি মারাত্মক অস্ত্র। আপনি যখন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে আসেন, তখন আপনার মুখের একটি বেফাঁস কথা পুরো দেশের যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। কূটনীতি আসলে কোনো চায়ের দোকানের আড্ডা নয় যে যা মনে এলো বলে দিলাম। এখানে আবেগ বা সস্তা হাততালির চেয়ে প্রজ্ঞা, পরিমিতিবোধ এবং দূরদর্শিতার মূল্য আসলে অনেক বেশি। এই যে তাকে বিমানবন্দরে হেনস্থা করা হলো, এর ফলে কিন্তু শুধু তার ব্যক্তিগত যে সম্মান, সেই সম্মান ধুলোলুট হয়নি, বরং পুরো সরকার এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্মানও কিন্তু আমি মনে করি এখানে চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। দর্শক দেখুন, সামনে স্থানীয় সরকার নির্বাচন, দরজায় কড়া নাড়ছে, বাতাসে খবর ভাসছে দলীয় প্রতীকের বাইরে গিয়ে ব্যক্তিগত পরিচয়ে যে কেউ এই নির্বাচনে অংশ নিতে পারবেন। এমনকি আওয়ামী লীগের নেতারাই যদি চান, তারা স্বতন্ত্র হিসাবে লড়তে পারবেন। এটি হয়তো কাগজে কলমে একটি ইতিবাচক এবং গণতান্ত্রিক উদ্যোগ। কিন্তু সুপ্রিয় দর্শক, সামগ্রিক রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল কোনোভাবে না হয়, ক্ষমতার ভারসাম্য যদি শুধু দমন পীড়ন, মামলা হামলা আর ভীতির উপর নির্ভর করে,
তবে কোনো নির্বাচনে কিন্তু দেশের জন্য দীর্ঘমেয়াদী বড় কোনো সুফল বয়ে আনতে পারে না। ইতিহাস কিন্তু তাই বলে। দর্শক, আলোচনা শেষ করার পূর্বে একটি কথা খুব বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই। রাজনীতি আসলে কোনো সরল রেখায় কখনোই চলে না। এটি চলে নিজস্ব এক বাঁকা দুর্ভেদ্য সমীকরণে। আজকে যারা ক্ষমতার অহংকারে মাটিতে পা ফেলছেন না, কাল হয়তো তাদেরকেই নিয়তির নির্মম কাঠগড়ায় মাথা নিচু করে কোনো না কোনোভাবে দাঁড়াতে হতে পারে। আবার আজকে যারা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ধুঁকছেন, কাল হয়তো তারা এই নতুন কোনো রূপে, নতুন কোনো এক সমীকরণ নিয়ে বুক চিতিয়ে হাজির হতে পারেন। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, এটাই হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় সৌন্দর্য এবং একই সাথে সবচেয়ে বড় একটি ট্র্যাজেডি বলা চলে। সুপ্রিয় দর্শক, সরকার যদি শুধুমাত্র বল প্রয়োগ, আইনি মারপ্যাচ এবং এই যে গোয়েন্দা নজরদারি, এই গোয়েন্দা নজরদারি দিয়ে একটি বড় রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করতে চায়, তবে তা হয়তো তাদের সাময়িক স্বস্তি দেবে, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে কখনোই কিন্তু তারা পারবে না। আমাদের কেবল গভীর মনোযোগের সাথে অপেক্ষা করতে হবে এবং এর পাশাপাশি দেখতে হবে সময়ের এই নিষ্ঠুর অথচ নিখুঁত বিচার শেষ পর্যন্ত কোন গন্তব্য গিয়ে থামে। আদালত হয়তো তার নিজস্ব গতিতে আইনি ফয়সালা করবে, কিন্তু মনে রাখবেন, জনতার নীরব আদালতের যে রায়, সেটি কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি স্থায়ী এবং অমোঘ হয়েই খোদাই করা থাকে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক কিংবা খারাপ হোক, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।